সবাইকে অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করুন। আমরা আজকে বাংলাদেশ বিষয়গুলির শেষ ক্লাস, লিখিত সংক্ষিপ্ত উত্তর। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন। বোর্ডটা একটু বাঁকা আছে, ঠিক করে দিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি। বোর্ডে যে প্রশ্নটি লেখা রয়েছে, এটি কোনো বিসিএস এর প্রশ্ন না। এটি দিয়ে শুরু করতে চাচ্ছি আপনাদেরকে। প্রশ্নটা হলো, ইঁদুর যা পায় তাই কাটে কেন? আপনারা শুনলে অবাক হবেন, ইঁদুর যা পায় তাই কাটে। এটা আমরা জানি যে শুধু কাগজ কাটে না, ও যা পায় তাই কাটে। কেন কাটে দেখি। প্রশ্নের উত্তর আগে চাচ্ছি আপনাদের কাছে, কে কে দিতে পারে দেখি। এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব আজকের ক্লাস। আর এটা দিয়ে অন্য একটা উপমা দিব, যেটা আপনাদের খুব কাজে লাগবে। ইঁদুর যা পায় তাই কাটে কেন দেখি। উত্তরটা আশা করছি সবার কাছে। সবাই উত্তর দিবেন। দাঁতের স্পেস কমাতে কি লিখছেন? আচ্ছা, যাই হোক, শুরু করি। ইঁদুরের সামনের দাঁত শুধু লম্বা হতেই থাকে, প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। এই ইঁদুরের দাঁত যদি প্রতিনিয়তই লম্বা হতে থাকে, এই দাঁতের দ্বারাই সে একসময় নিজের দাঁতে নিজেই মারা যাবে। এই কারণে এই দাঁত দিয়ে যা পায় সে কাটার চেষ্টা করে। সেটা নরম থেকে শুরু করে শক্ত যা কিছুই পাক সে কাটার চেষ্টা করে। কারণ এই প্রতিদিন কাটার কারণে তার দাঁত ক্ষয় হতে থাকে। এই কারণে ইঁদুরের দাঁত এই ক্ষয় হতে হতে প্রতিদিন বৃদ্ধি পেলেও বড় হয়ে বাইরে চলে আসে না। এই কারণে ইঁদুর নিজের দাঁতে নিজে মারা যায় না। তো আমি আপনাদেরকে এটি দিয়ে যেটি বোঝাতে চাচ্ছি, আগামী যে কয়েকদিন পরীক্ষার বাকি রয়েছে, আজকে 24 তারিখ, এদিকে 6 দিন বাদ দেন আর ওইদিকে 4 দিন বাদ দেন। 15 তারিখের পরে 4 দিন বাদ দেন আর এদিকে 6 দিন বাদ দেন, তাহলে 15 দিন বাকি আছে ধরেন। এই সময় যা পান তাই কাইটেন না, মানে সামনে যা পান তাই পড়েন না। ফেসবুকে অনেক পোস্ট পাবেন, এইটুকু পড়লেই কমন। এটি ইম্পর্টেন্ট টপিকস। অনেকেই আমাকে মেসেজ করতেছেন, ইম্পর্টেন্ট কিছু টপিকস বলে দেন। সারা বছর যে প্রস্তুতি নিয়েছেন, এটা এখন জাবর কাটেন, গরুর মতো জাবর কাটেন, কাজে লাগবে। নতুন কোনো কিছু বৃদ্ধি করেন না, আপনার পড়ালেখার মধ্যে নতুন কোনো কিছু অন্তর্ভুক্ত করবেন না। যদি অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা খারাপ হবে। মনে রাখবেন, 41তম বিসিএস পরীক্ষা। এই মুহূর্তে প্রথম করণীয় হচ্ছে মাথা ঠান্ডা রাখা।
2 নম্বর করণীয় হচ্ছে যা পড়ছেন সেগুলোকে পুনরায় দেখা। 3 নম্বর করণীয় হচ্ছে মডেল টেস্টের সাথে সম্পৃক্ত হওয়া, অর্থাৎ সেটা অনলাইনে হোক মডেল টেস্ট দিবেন। আমি মডেল টেস্ট নিচ্ছি, বিষয়ভিত্তিক টেস্ট নিচ্ছি, কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, ইনবক্স করেন, বলে দেব কিভাবে দিতে পারবেন। অতএব এখন যা সামনে পাবেন, এখন ফেসবুক খুললেই আপনি দেখবেন প্রচুর পোস্ট, এই কয়টা পড়লেই কমন পড়বে, এই যে কয়টা কোর্সের পড়লেই কমন পড়বে। ইভেন পরীক্ষার আগের দিনে প্রশ্নও বিক্রি হবে নীলক্ষেতে। আপনি শুনতে পাবেন আপনার কোনো বন্ধু বলবে যে প্রশ্ন পাওয়া যাচ্ছে, ফটোকপি পাওয়া যাচ্ছে। এসব ভুয়া কথা, প্রশ্ন আউট হবে না বিসিএস এর প্রশ্ন। অতএব এইগুলোর পিছনে কান দিয়ে সময় নষ্ট, টাকা নষ্ট এবং পরীক্ষা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি সারা বছর যে পরিশ্রম করেছেন তার একটি সফল পরিণতি ঘটাবেন হচ্ছে পরীক্ষার মাধ্যমে। আপনি সুস্থ শরীরে এই কয়দিন আপনার মনকে ঠান্ডা রাখা, মানে শান্ত রাখা, স্থির রাখা এবং শরীরকে সুস্থ রাখা। মন যদি স্থির থাকে শরীর সুস্থ থাকবে, সৃষ্টিকর্তা যদি দেয়। তাহলে আপনার যতটুকু পড়েছেন সেগুলো যদি আপনি ভালো করে রিভিশন দেন তাহলে আপনার পরীক্ষা মোটেও খারাপ হবে না, আপনার পরীক্ষা ভালো হবে। আর যদি আপনি এই কয়দিন অস্থির হতে শুরু করেন, আরেকটা কথা বলে দিই, যারা মডেল টেস্ট দিচ্ছেন, বিষয়ভিত্তিক টেস্ট দিচ্ছেন, আমার কাছেও অনেকে দিচ্ছেন, আমি সবার উদ্দেশ্যে সারা বাংলাদেশে যারা দিচ্ছেন তাদেরকে টার্গেট করে বলছি, মডেল টেস্ট কিংবা বিষয়ভিত্তিক টেস্ট দিয়ে যদি মন খারাপ করেন সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। কারণ আপনি বাসায় বসে বা কোনো টিচারের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে যে মডেল টেস্ট দিচ্ছেন এটা পিএসসির মডেল টেস্ট না। এটা দিয়ে আপনার মন খারাপ করা মানে বোকামি ছাড়া আর কিছুই না। আপনি পিএসসি পরীক্ষা আর এই মডেল টেস্ট কখনোই এক হতে পারে না। কারণ এটা হচ্ছে যে মডেল টেস্ট তৈরি করছে সে তার মতো করে মডেল টেস্ট তৈরি করেছে, বিষয়ভিত্তিক টেস্ট তৈরি করেছে। সে পিএসসি মেম্বার না বা প্রশ্নকর্তা না, সে প্রশ্ন করে নাই। অতএব আপনার মন খারাপ করার দরকার নাই। একটা কাজ করবেন, মডেল টেস্ট দেওয়ার পরে যে সাবজেক্টটায় খারাপ করবেন বা যে টপিক্সটায় খারাপ করবেন সেই টপিক্সটার প্রতি একটু জোর দিবেন। আরেকটা কাজ আপনি করবেন, সেটি হচ্ছে আপনি 10টা মডেল টেস্ট দিলে দেখবেন মানে কয়েক ধরনের ঘটনা ঘটবে। একটা হলো আপনি 200 মার্কের মডেল টেস্ট দিলে এর মধ্যে মনে করেন 100টা পারেন, এটা শিওর পারেন, এটা পারেনি ইজি, 20টা আন্দাজে দিছিলেন হয়ে গেছে, আর 50টা ভুল করছেন, আর 30টা হচ্ছে পারেন নাই। এটা কি পারেন নাই, দাগান নাই। 50টা ভুল করছেন, ভুল করেছেন, আর 20টি কি আন্দাজে হয়েছে, আন্দাজে। আপনার এখন কাজ কি, প্রথম 100% যেটি পারছেন, ইজিলি পারছেন, আসলেই আপনি পারতেন, এই 100%-এর দিকে আর আপনার তাকানোর দরকার নেই। আপনার এই আন্দাজে 20, ভুল করছেন 50 আর পারেন নাই 30, এই প্রশ্নটা আর একবার পড়বেন। তাহলে এই প্রশ্নগুলো থেকে যদি 5টা প্রশ্ন পরীক্ষায় থাকে, 2টা বা 1টা প্রশ্ন যদি পরীক্ষায় থাকে, সেই প্রশ্নটা আপনার আর ভুল হবে না 41তম বিসিএস পরীক্ষায়। কারণ এটা তো ভুল হবে না, এটা তো আপনি এক চান্সেই পারেন, ইজি টপিকস, এটা আপনি পারেন, এটা আপনাকে আর দেখার দরকার নেই। আপনি যে 80টা বাদ দিয়েছেন, আন্দাজে দিয়েছেন 20টি, হয়ে গেছে, ভুল করছেন 50টি আর পারেন নাই 30টি, এই 80টি প্রশ্ন আপনি আরেকবার পড়বেন যেন পরীক্ষায় আসলে এটা আপনার ভুল না হয়। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। আসেন আজকের আলোচনায় চলে যাই আমরা 15তম বিসিএস লিখিত প্রশ্নের 15তম সংক্ষিপ্ত 15তম বিসিএস এ আমরা চলে যাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। 15তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম কি? বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম। বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম। একজন ধাবমান রানারের কাঁধে ঝোলানো চিঠির ব্যাগ, আর হচ্ছে হাতে একটি বল্লম
এবং বল্লভের মাথায় প্রজ্বলিত লণ্ঠন। এটা মনে রাখেন, পিলির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তা না, বাট বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম হচ্ছে একটি ধাবমান রানারের কাঁধে ঝোলানো চিঠির ব্যাগ, হাতে একটি বল্লম, আর এই বল্লমের মাথায় প্রজ্বলিত লণ্ঠন। আপনাকে এইটুকু মনে রাখলে চলবে। আমি মনোগ্রাম নিচ্ছি না, মনোগ্রাম আমি পিলির প্রশ্ন হিসেবে দিচ্ছি না, জাস্ট প্রশ্ন করেছি বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? মৃত্তিকা কয় প্রকার? মৃত্তিকা দেখেন কয় ভাগে বিভক্ত, মৃত্তিকা কত প্রকার। দেখেন বেসিক জিকে বইয়ে কিন্তু মৃত্তিকা নিয়ে লেখা আছে ভূগোলের মধ্যে। এটা কিন্তু 15তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, এই জন্য দিয়ে দেওয়া হয়েছে। মৃত্তিকা কত প্রকার একটু লিখেন, মৃত্তিকা কত প্রকার লিখেন। বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে একটু উত্তর দেন। আর লাইভটি আপনারা শেয়ার করেন, মাত্র 60 জন দেখতেছে কেন? আচ্ছা, বাংলাদেশ বিষয়গুলিতে মনে হয় ভুল করে রস্বইকার দেন নাই। আচ্ছা, হতে পারে, ঠিক করে দিব। হ্যাঁ, ঠিক করে দিব, হতে পারে ঠিক করে দিব। ঠিক আছে, ঠিক করে দিব। তাহলে আসেন আমরা হচ্ছে 3 প্রকার অনেকেই লিখছেন, প্রত্যেকের উত্তরই হয়েছে কিন্তু ভুল হয়েছে। 4 প্রকার কি কি? একটা হলো পাললি, একটা হচ্ছে পাললিক, আর একটা হচ্ছে লোহিত, আর একটা হচ্ছে পাহাড়িয়া, আর একটা হচ্ছে লবণাক্ত। বাংলাদেশের মৃত্তিকার প্রকারভেদ, এই 4 প্রকারের মৃত্তিকা রয়েছে। আমি জাস্ট এইটুকু জানা থাকলেই হবে প্রিলিমিনারির জন্য। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি ও কি কি? কি কি দরকার নাই, কয়টি বলেন? বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি বলেন? বলেন, বাংলাদেশের স্মৃতিস্তম্ভ কয়টি? স্মৃতিস্তম্ভ কয়টি? বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি? জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি? জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি বাংলাদেশে? এটা বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি? বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কয়টি? অনেকেই উত্তর দিয়েছেন একটি, প্রত্যেকের উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ 5টি, উত্তর 5টি। অবাক হওয়ার কিছু নাই, 5টি। একটা হলো জাতীয় স্মৃতিসৌধ, 2 নম্বর হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ, 3 নম্বর হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, 4 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, 5 নম্বর হচ্ছে 3 নেতার মাজার। 5টি, উত্তর হবে 5টি। আমি আবারও বলে দিচ্ছি, জাতীয় স্মৃতিসৌধ, আচ্ছা লিখে দিচ্ছি যেহেতু ইম্পর্টেন্ট। জাতীয় স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ,
মুজিবনগর স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তিন নেতার মাজার, তিন নেতার মাজার। লক্ষ্য করেন তিন নেতার মাজার, এই পাঁচটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ। বুঝতে পেরেছেন? এইসব আসতেই পারে। স্মৃতিস্তম্ভ কয়টি? 5টি। 15তম বিসিএস পড়াচ্ছি, ওই সময়কার যারা ক্যাডার হয়েছে তারাই কিন্তু এখন এই প্রশ্ন করতেছে বা এই পরিচালনার ভূমিকায় আছে। বুঝতে পেরেছেন? 94-95 সালের বিষয় এটা, 94 এবং 95 সালের লিখিত এটা, অর্থাৎ 5 বছর 25 বছর তারা রিটায়ারমেন্টের পথে, মানে অবসরের পথে। বুঝতে পেরেছেন? 5টি। এবার আসেন, কোন পানিতে চিংড়ি চাষ করতে হয়? চিংড়ি চাষ, এখান থেকে একটা প্রশ্ন আসে প্রায়। চিংড়ি চাষের জন্য একটা হলো স্বাদু পানি, উত্তর দিতে হবে স্বাদু পানিতে কোন চিংড়ি, আর একটা হচ্ছে লবণাক্ত পানি। একটা স্বাদু পানি আর একটা লবণাক্ত পানি। উত্তর দিবেন কোনটায় কোন চিংড়ি। একটা হলো গলদা চিংড়ি, উত্তর দিবেন একটা গলদা চিংড়ি আর একটা বাগদা চিংড়ি। একটা গলদা চিংড়ি। শোনেন, আমি সবাইকে বলি স্পষ্ট ভাবে শোনেন, আমি যা পড়াচ্ছি তাই যে 19 তারিখে আসবে ব্যাপারটা না। এগুলো না পড়াতে হতাশ হয়ে বেহুশ হওয়ার কোনো দরকার নেই। একজন লিখছে যে আমি কিছুই পারি না, দরকার নাই, এইসব চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ এগুলোই কি আসবে নাকি আগামী 19 তারিখে। আচ্ছা, আকাশ সাহা উত্তর দিয়েছে স্বাদু পানিতে গলদা আর লবণাক্ত পানিতে বাগদা। আকাশ সাহার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ আকাশ সাহাকে। আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? বলেন, বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? একটু উত্তর দিবেন, বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? এটা আসতেই পারে প্রিলিমিনারি পরীক্ষায়, ভেরি সিম্পল, এটা আসার মতো প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? আমি আপনাদের রিটেন সংক্ষিপ্ত প্রশ্ন পড়াচ্ছি। বুঝতে পেরেছেন? কথা দিয়েছিলাম যে রিটেন সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিব। আমি প্রলয় আমার কথা রেখেছি, আপনারা আপনাদের কথা রাখেন, শুধু পড়েন, কষ্ট করে পড়েন। 28 তারিখে আর একটা প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, সবাইকেই বলি। আর হয়তো প্রতিষ্ঠান খুলে দিলে অফলাইন শুরু হলে হয়তো এত প্রাইভেট পড়াইতে পারবো না, তবে একটা ব্যাচ রাখবো যেটা 28 তারিখে শুরু করতে যাচ্ছি। একটা এক্সাম ব্যাচ আর একটা হচ্ছে ক্লাসের ব্যাচ রাখবো, এই দুইটা ব্যাচ রাখবো। এটা এরপরে হয়তো ব্যাচ রান করব না। আপনার বন্ধু বান্ধবী বা আপনারা কেউ যদি আসতে চান দ্রুত আসতে পারেন, এরপরে হয়তো আর সম্ভব হবে না নতুন ব্যাচ শুরু করা। আচ্ছা, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে, যারা 10টি করে উত্তর দিয়েছেন, যদি 19 তারিখে পরীক্ষায় আসে যেন এই সঠিক উত্তরটি আপনারা দিতে পারেন। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন স্থানে প্রথম চায়ের চাষ করা হয়? চা, নির্দিষ্ট করে স্থান বলতে হবে, নির্দিষ্ট করে বলতে হবে প্রথম চায়ের চাষ। দেখি এটার উত্তর কে দিতে পারে। চায়ের চাষ প্রথম
নির্দিষ্ট করে বলবেন প্রথম চায়ের চাষ কোথায় হয়। দেখি, সাম্মির উত্তর সঠিক হয়নি, 11টি হবে না, 10টা হবে। প্রথম চায়ের চাষ কোথায় হয়? বাংলাদেশের কোন স্থানে? প্রশ্নটা এভাবে আসছিল 15তম BCS এ, সেটা হলো বাংলাদেশের কোন স্থানে, ব্র্যাকেটে দিয়েছে নির্দিষ্ট স্থানের নাম দিতে হবে। প্রথম চায়ের চাষ হয় এবং কোন সালে হয়। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছেন সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়ায় উত্তর দিয়েছেন। প্রত্যেকের উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে হতাশ হওয়ার দরকার নাই। যদি এই ধরনের প্রশ্ন আসে, প্রথম চায়ের চাষ আর প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ, এই দুই ধরনের প্রশ্ন, এই দুইটা উত্তর আপনারা যে উত্তর দিয়েছেন সিলেটের মালনীছড়ায়, সেটা এটার উত্তর। সিলেটের মালনীছড়ায়, এই সিলেটের মালনীছড়ায় যে উত্তর দিয়েছেন, এটা বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ হয়, এটা 1854 সালে হয়। 1854 সালে। আর প্রথম চায়ের চাষ হয় চট্টগ্রাম ক্লাব এলাকায়। চট্টগ্রাম ক্লাব এলাকায়, এটা 1840 সালে। আমি প্রাইভেট ব্যাচে এটা পড়াইছি, তারপরে অনেকে ভুল করেছেন। আমি প্রাইভেট ব্যাচে এটা পড়িয়েছি, এরপরে অনেকে ভুল করেছেন। চট্টগ্রাম ক্লাব এলাকায় 1840 সালে প্রথম চায়ের চাষ হয়। চট্টগ্রাম ক্লাব এলাকায় প্রথম চায়ের চাষ হয় 1840 সালে। বাণিজ্যিকভাবে, হ্যাঁ প্রশ্নটা ওইভাবে বুঝতে হবে জবেদা। পরীক্ষার হলে তো আর এটা বলতে পারবা না পিএসসি চেয়ারম্যান স্যার আপনার প্রশ্নটা তো ওইভাবে বুঝি নেই, কারণ ঘটনা যা ঘটার ঘটে গেছে, বৃত্ত ভরাট হয়ে গেছে। আর বৃত্ত ভরাট হয়েছে মানে ঘটনা ঘটে গেছে, শেষ। বুঝতে পেরেছেন? এই ইয়া করেন, লাইভটা শেয়ার দেন। আজকে ইয়া কম, ভিউয়ার কম। এরকম যদি হয়, এই 60 জন 65 জন যদি হয়, তাইলে আমি আর ক্লাস নিব না। আন্তর্জাতিক বাকি আছে, আজকের পরে আন্তর্জাতিক বাকি থাকবে। আমার আজকে হবিগঞ্জ যাওয়ার কথা ছিল, আমি আজকে রাতে ক্লাস নেওয়ার জন্য যাইনি, এজন্য সকালে যাব। আজকে রাতে গেলে রিল্যাক্সে ঘুম দিয়ে সকালে ক্লাস নিতে পারতাম, কিন্তু সকালে এখন 4:30টায় উঠে, 4টায় উঠে 5টার সময় হবিগঞ্জ যাব, আমার কষ্ট হবে। শুধু এই ক্লাসটা নেওয়ার জন্য আজকে যাইনি হবিগঞ্জ। বিশ্বাস করেন আর না করেন, শুধু ক্লাসের জন্য হবিগঞ্জ যাইনি। হবিগঞ্জ ভোরে যাব, যে 10টায় ক্লাস, হবিগঞ্জে 10টায় পৌঁছে ক্লাস নিব। এটা আমার জন্য অনেক কঠিন হবে, আপনাদের জন্য আজকে যাওয়া হয়নি। বুঝতে পেরেছেন? অতএব আপনারা যদি এই 60 জন 62 জন ক্লাস করেন, তাইলে আর আসবো না ভাই। এরপরে আপনাদের জন্য আরো চমক আছে। আন্তর্জাতিক প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে বিগত সালে, সেগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা চমৎকার আলোচনা নিয়ে আসতেছি আপনার জন্য, সেটা হচ্ছে কমন মিস্টেক্স। যেগুলো কনফিউজিং কোশ্চেন, সব কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রতিদিন 20-30 মিনিট করে। সব কনফিউজিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 19 তারিখে যেন কেউ ধরা না খায়, আমার পরিচিত যারা পিকে জব ক্লাবে আছে, কেউ যেন ধরা না খায়, সেই ব্যবস্থা করে দিচ্ছি। আর 2-3টে ক্লাস নিব, সাজেশন দিব। এই অধ্যায়গুলো, চুম্বক অংশগুলো বারবার দেখেন, এরকম একটা দিব প্রতিদিন। আমি এই যে 2 দিন থাকবো না ঢাকায়, কালকে আর পরশু দিন, এই 2 দিন শুধু ক্লাসে থাকবো না, বাকি সব কয়দিন ক্লাস চলতে থাকবে। আগামী 14 তারিখ পর্যন্ত টানা ক্লাস দেব। 14 তারিখ পর্যন্ত আমি কোথাও যাবো না, টানা ক্লাস নিব। বুঝতে পেরেছেন? অতএব আপনারা এই যে 60 জন যদি ক্লাস করেন, তাইলে আর আমি ভাই এই লাইভ করব না, লাইভ করে লাভ কি? পরের প্রশ্ন, বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? প্রশ্ন বুঝে উত্তর দিবেন, আন্দাজে উত্তর দিবেন না। বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। কত মাইল?
কত মাইল সমুদ্র উপকূল? আন্দাজে উত্তর দেবেন না, বুঝে উত্তর দেন। আমি কিন্তু নটিক্যাল মাইল বলি নেই। কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? কত মাইল? আরেকজন কিলোমিটার লিখছে। ভাইরে আমি বলছি কত মাইল। প্রশ্নটা এভাবেই আসছে, 15তম বিসিএস এ এই প্রশ্নটাই আসছে, বাংলাদেশে কত মাইল সমুদ্র উপকূল রয়েছে। এখন প্রিলিমিনারি পরীক্ষায় যদি সেম আসে, 711 অপশনে থাকবে। কেন থাকবে? আপনাকে ধরা খাওয়ানোর জন্য থাকবে। কারণ আপনি ওই 711 মুখস্থ করছেন, 711 কিলোমিটার মুখস্থ করছেন, আপনি ডানে বায়ে আর তাকান নাই, আপনি ধরা খাবেন 100%। দেখেন সবাই ধরা খেয়ে বসে আছে। পূজা বর্মন, জুবাইলা নাজিয়া, তারপরে কে এ আবির, তারপরে রাশেদ, সব ধরা খাইছে, সব ধরা খেয়ে বসে আছে। দেখেন সব ধরা খেয়ে বসে আছে। ভাই এখানে মাইল বলা হয়েছে, এখানে কিলোমিটার বা নটিক্যাল মাইল কিছুই নাই। কিলোমিটার না ভাই, নটিক্যাল মাইল আসে প্রশ্নে আসে না, কিলোমিটার না, এখানে মাইল আছে ভাই। আপনারা সব 711 মারছেন, তাহলে কেমনে হবে? এটা আরেকজন মারছে, আরেকজন ধরা খেলো। মীনাক্ষী পাল আরেকজন ধরা খেলো। আরেকজন লিখছে সোহানুর, এখন লিখছে 433। সে একটু ক্যালকুলেশন করছে, তার ক্যালকুলেশনে ভুল হয়েছে আর কি। সোহানুর রহমান সে 433 লিখছে, একটু কনভার্ট করে নিছে, কিন্তু ভুল হয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূল হচ্ছে 445 মাইল, মোট হলো 445 মাইল। বোঝার দরকার নাই, যদি 19 তারিখে পরীক্ষায় প্রশ্ন আসে সোজা দিবেন। কারণ মনে রাখবেন, এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে সোজা সাপটা এইভাবেই চলে আসবে, এবং প্রশ্নকর্তা তার বিসিএস থেকেই, অর্থাৎ 15তম বিসিএস থেকেই তুলে দিবে, বা তার আশেপাশের বিসিএস থেকে তুলে দিবে, এবং উত্তর এটাই। এখানে কোনো পাণ্ডিত্য করার সুযোগ নাই, এখানে কোনো প্রকার পাণ্ডিত্য করার সুযোগ নাই। আমরা এখন 13তম বিসিএস নিয়ে কথা বলবো। 13তম বিসিএস, এই সময় বেশ কিছু প্রশ্ন আসছে বাংলা সাহিত্য থেকে, ওগুলো নিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলতেছি। বাংলা সাহিত্য যেমন শেষের কবিতা, কালের কলস, এগুলো আসছে, এটা সাধারণ জ্ঞানের মধ্যে আসছে আর কি, বাংলা সাহিত্য থেকে। এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি, সবাই উত্তর দেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? শোনেন, এই যে 3 দিন ক্লাস নিলাম, 3 দিনে কিন্তু ভয়ঙ্কর কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন, যেগুলো আগে জানতেন না। পরীক্ষায় আসলে আপনি পারবেন, পরীক্ষায় আসলে আপনি পারবেন, আমি আশাবাদী। পরীক্ষায় আসলে আপনি পারবেন, আমি আশাবাদী। বুঝতে পেরেছেন? আজকে লাইভ শেয়ার কম হচ্ছে, আজকে কমেন্টস কম হচ্ছে, শেয়ার কম হচ্ছে, ভিউয়ার কম হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি আপনাদের ভালো কিছু দিতে পারিনি, তাই তো? এটাই তো কথা। তাহলে কেমনে হবে বলেন? শোনেন, অনেকে লিখছেন, মাইনুল লিখছেন, মাইনুল কি ফ্রেন্ড হয় নাকি রে? আরেকজন লিখে ফেলছে, হামিদুর রহমান লিখছেন অবস্থা। এই দেখেন, এই প্রশ্ন তো ভুল করতেছেন আপনি, তো সুমাইয়া সিদ্দিক রেজা, আপনি তো এই প্রশ্নের উত্তরও ভুল করতেছেন। তাহলে কেমনে হবে? এই ধরনের সহজ প্রশ্নের উত্তর তো সবাই পারবে, ওটাও যদি আপনি ভুল করেন তাহলে আপনি পাস করবেন কেমনে? আমি আপনাকে ফ্রাস্ট্রেট করতেছি না, ডিমোটিভেট করতেছি না। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি সহজ প্রশ্নের উত্তর, যেটা সবাই জানে, ওটাও যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি খুব ডেঞ্জার জোনে আছেন, খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন। সৈয়দ মাইনুল হোসেন, যারা মইনুল লিখছেন তাদেরকে বলতেছি, সৈয়দ মাইনুল হোসেন। আচ্ছা, পাকিস্তান কখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল? আমি তারিখ জানতে চাচ্ছি। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে? কত সালের কত তারিখে? সাল সবাই পারবেন আমি জানি, তারিখটা জানতে চাচ্ছি। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালের কত তারিখে? আমি জানি আপনারা সাল পারবেন, সাল জানতে চাচ্ছি না ফারজানা মুক্তা, আমি তারিখ জানতে চাচ্ছি। তারিখ জানতে চাচ্ছি, কত তারিখে? আমি তারিখ জানতে চাচ্ছি, তারিখ। 1974 তো আপনিও জানেন, আরো 10 জনও জানে।
তারিখটা কত? সবাই জানে ৭৪ সাল। যারা পড়তেছে তারা প্রত্যেকেই জানে কবে। তারিখ বলেন। পাকিস্তান বাংলাদেশকে কয় তারিখে স্বীকৃতি দেয়? খালি তো ভারত কবে দেয় এটাই পড়েন, তাই না? খালি ভারত কবে দেয় এটা করলে হবে? এটা করলে হবে না। ভুটান কবে দেয় এটা করলে হবে? হবে না, এটাও করতে হবে। অনেকে অনেক কিছু লিখছে, 22শে ফেব্রুয়ারি লিখছে, 4 এপ্রিল লিখছে, অনেকে অনেক কিছু লিখছেন। 4 এপ্রিল হয়তো প্রশ্নই আসে না। আচ্ছা, লিখতে থাকেন, আমি আর প্রশ্ন করতে থাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? দ্রুত লেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953। উত্তর সঠিক হয়েছে, আর উত্তর আমি নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? এটা সবাই জানেন, তারপর লিখবেন। এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? লিখেন, দ্রুত লেখেন। লিখছে স্যার এ.এফ রহমান। কেমনে লিখলেন এটা? প্রথম উপাচার্যের নাম কি? স্যার পি.জে হার্টস। ইয়েস। কে.এ আবির, এম.ডি রাশেদ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। কার্জন হল কবে নির্মিত হয়? এটা সবাই জানেন, সবাই 5 সাল জানেন, কিন্তু এটা 4-5 মিলিয়ে 1904-5। ময়নামতি বিখ্যাত কেন? এটা সবাই জানেন, কুমিল্লায় ময়নামতি অবস্থিত, কিন্তু বিখ্যাত কেন? এই ময়নামতি কেন বিখ্যাত একটু দেন। এটা কুমিল্লা সবাই জানেন, কিন্তু ময়নামতি কেন বিখ্যাত? উত্তর দেন। ময়নামতি কেন বিখ্যাত? এখানে কি আছে? ময়নামতি বিখ্যাত কেন? উত্তর দেন। ময়নামতি বিখ্যাত হওয়ার কারণ কি? এই ময়নামতি কেন বিখ্যাত? দেখি একটু উত্তর দেন। ময়নামতি কেন বিখ্যাত? পাহাড়পুর বৌদ্ধবিহার। আরে ভাই, পাহাড়পুর কোথায় রয়েছে? আর আপনি ময়নামতি কোথায় রয়েছে? হ্যাঁ, পাহাড়পুর বললে হবে? পাহাড়পুর কোথায়, ময়নামতি কোথায়? আচ্ছা, বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিখ্যাত। বৌদ্ধ সভ্যতার নিদর্শন হিসেবে বিখ্যাত। এই যে সঠিক উত্তর দিয়েছে ফারজানা মুক্তা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 1905 সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কি ছিল? 1905 সালে 1905 সালে ঢাকাকে 1905 সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয়েছিল তার নাম কি? আপনারা জানেন যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তখন এই যে বঙ্গভঙ্গ হলো, ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এটা পূর্ববঙ্গ। এটার নাম আসলে কি ছিল? আচ্ছা, এটা সহজ প্রশ্ন বলে, পূর্ববঙ্গ ও আসাম। আমি প্রশ্ন যেটা করব, এই পূর্ববঙ্গ ও আসামের গভর্নর কে ছিলেন? পূর্ববঙ্গ ও আসামের গভর্নর কে ছিলেন? পূর্ববঙ্গ আসামের গভর্নর কে ছিলেন? আজকে মনটা খারাপ হয়ে গেল, মাত্র 68 জন। এটা হতেই পারে না। এর চেয়ে আমার প্রাইভেট ব্যাচে ক্লাস নিলে বেশি হয়। তো পাবলিক গ্রুপে ক্লাস নিয়ে লাভ কি তাহলে? বলেন, কি বলেছি? পূর্ববঙ্গ আসাম। পূর্ববঙ্গ আসামের গভর্নর কে ছিল? একটু উত্তর দিবেন। পূর্ববঙ্গ ও আসামের গভর্নর কি ছিল? পূর্ব বাংলা ও আসামের গভর্নর
কে ছিল? আর খাজা নাজিমউদ্দিনের নাম লিখছে। এবারে খাজা নাজিমউদ্দিন কোন কালের ভাই? 1905 সালে খাজা নাজিমউদ্দিন হাফ প্যান্ট পরে খাজা নাজিমউদ্দিনের নাম নিয়ে আসছেন। ব্যামফিল্ড ফোলার উত্তর সঠিক হয়েছে। এমনি রাশেদ, তারপর হচ্ছে ফাতেমা সুমি, তারপর হচ্ছে কে আবিদ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তার নামে এখন রোডও আছে, আপনারা যাবেন পলাশী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার দিকে দেখবেন ফুলার রোড রয়েছে, ওখানে এখন ছেলেমেয়েরা বসে বাদাম খায়। যাই হোক, উত্তর দিবেন বাংলাদেশের কয়টি ক্যাডেট কলেজ আছে? বাংলাদেশে কয়টি ক্যাডেট কলেজ আছে? ক্যাডেট কলেজ কয়টি? বাংলাদেশে কয়টি ক্যাডেট কলেজ আছে? শোনেন, আপনাদের জন্য এগুলো বসে বসে করেছি, ঘোষণা দিয়েছিলাম 2 মাস আগে। 2 মাস আগে ঘোষণা দিয়েছিলাম এবং আমি আমার কথা রেখেছি। প্রলয় পাল কথা রাখে। যারা প্রলয় পালকে চিনে তারা জানে প্রলয় পালের কমিটমেন্ট কতটা শক্ত। আমি আমার কথা রেখেছি। অনেকে উত্তর দিয়েছেন 12টি, সঠিক উত্তর হয়েছে 9টি বালকদের আর 3টি বালিকাদের। 12টির মধ্যে 9টি বালক আর 3টি বালিকা, উত্তর সঠিক হয়েছে। এবার দুরন্ত এই ভাস্কর্যের ভাস্করকে দুরন্ত এই ভাস্কর্যের ভাস্করকে দুরন্ত এই ভাস্করকে লিখেন, দ্রুত লেখেন। এবং দেখি এটার উত্তর কে দিতে পারে। এই গুগল সার্চ দিয়ে দিবেন না উত্তর, খবরদার। গুগল সার্চ দিয়ে উত্তর দেওয়ার দরকার নাই। দুরন্ত এই ভাস্কর্যের ভাস্করকে, দেখি এটার উত্তর কে দিতে পারে। এরপরে আরেকটা উত্তর দেন, জননী। এই শিল্পকর্ম কি কাজ? খুব ছোট ছোট প্রশ্ন এই সময় আসছে। জননী এই শিল্পকর্মটি কার? লাইভ দেখে নিও শিমুল, পিছনে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলেছি, এগুলো সাধারণত এখন পড়ানো হয় না, কিন্তু চলে আসতে পারে। দুরন্ত ভাস্কর্যের ভাস্করকে, দুরন্ত ভাস্কর্যের ভাস্করকে, অনেকেই কেউ উত্তর দেন নাই। সুলতানুল ইসলাম, সুলতানুল ইসলাম। এরপরে হচ্ছে জননী শিল্পকর্মটি কার? এটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গো। মন চাইলে এদের সম্পর্কে পড়ে রাখতে পারেন। ভিনসেন্ট, কারণ এরকম দুই একটা প্রশ্ন আসলে আপনার কাছে খুব কঠিন মনে হতো, কিন্তু দেখেন এটা কিন্তু প্রিভিয়াস রিটেনে চলে আসছে। ভিনসেন্ট ভ্যান গো। একজন উত্তর দিয়েছে কে এ আবিদ, অনেক কষ্ট করে উত্তর দিয়েছে। আচ্ছা, ভিনসেন্ট ভ্যান গো, উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। দেখেন, দুরন্ত ভাস্কর্যটি হচ্ছে সুলতানুল ইসলামের, জননী শিল্পকর্মটি হচ্ছে ভিনসেন্ট ভ্যান গো। আমাদেরকে দেখেন একটু কঠিন বিষয়, এগুলো একটু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে? তারা মসজিদ, এটা তো আসে মাঝে মাঝে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ, এই তারা মসজিদের নির্মাতা কে? এটা পারবেন আশা করি সবাই। তারা মসজিদের নির্মাতা কে? মির্জা গোলাম পীর। মির্জা গোলাম পীর, হ্যাঁ, এটা উত্তর হয়েছে
মির্জা গোলাম পীর। তারপরে ঢাকার বড় কাটরা নির্মাতাকে? বড় কাটরা। সাথে সাথে ছোট কাটরাও লিখে রাখেন। এটা আমি পড়াইছি আপনাদেরকে, এগুলো এমন ভাবে পড়াইছি আর ভোলার সুযোগ নেই। বড় কাটরা আর ছোট কাটরা। শাহ সুজা, উত্তর সঠিক হয়েছে। শাহ সুজা, ফারজানা মুক্তা, সোহানুর রহমান। এবং ছোট কাটরার উত্তর দিয়ে দেন দ্রুত দ্রুত। ছোট কাটরার উত্তর দিয়ে দেন। বড় কাটরার উত্তর সঠিক হয়েছে, ছোট কাটরার উত্তর দিয়ে দেন দ্রুত। উত্তর দেন ছোট কাটরার। দেখি কি উত্তর দেন। আরেকটা প্রশ্ন আসছিল, শায়েস্তা খান, আলোহীন ল্যাম্প পোস্ট। আপনার উত্তর সঠিক হয়েছে। আরেকটা প্রশ্ন আসছিল, শাহ সুলতান বলখি ও বাবা আদম শহীদের মাজার কোথায়? শোনেন, শাহ সুলতান বলখির মাজার হচ্ছে মহাস্থানগড়ে, আর বাবা আদম শহীদের হলো বিক্রমপুর মুন্সিগঞ্জে। কি কি দেখেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। শাহ সুলতান বলখি, এখানে আমি গেছি, গেলেই খিচুড়ি পাবেন। শাহ সুলতান বলখি, এখানে আমি গিয়েছি বগুড়া মহাস্থানগড়ে। আর হচ্ছে বাবা আদম শহীদের, বাবা আদম শহীদ, বাবা আদম শহীদ। আরেকটা হলো বাবা আদম শহীদ হচ্ছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা আদম শহীদ হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ। আচ্ছা, আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি, আর ক্ষুদ্রতম আপনারা জানেন যে পঞ্চম আদমশুমারি অনুযায়ী হচ্ছে নারায়ণগঞ্জ। আর আমরা এখন শেষ বিসিএস এ চলে যাচ্ছি, দশম বিসিএস এ চলে যাচ্ছি। দশম, শালবন বিহার কোথায়? এটা আপনারা জানেন যে কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই অবস্থিত, যেটা বৌদ্ধ সভ্যতার একটা নিদর্শন, বৌদ্ধ ধর্মের স্মৃতি বিজড়িত একটা ঐতিহাসিক স্থান হচ্ছে এই শালবন বিহার। এটা নিয়ে আর কথা বলবো না। সহজ একটা উত্তর দেন, উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন কোথায়? সহজ প্রশ্নের, এটা প্রশ্ন সহজ হলেও মাঝে মাঝে আসে। এই 2020 সালেও একটা এডিট পরীক্ষায় আসছে। উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন কোথায়? উত্তর দেন। আপনাদের উপকার করতে পারতেছি কিনা? পারলে হ্যাঁ বলেন, আর না পারলে না বলেন। অনেকেরই উত্তর হয়ে গেছে নাটোর। নাটোর উত্তর সঠিক হয়েছে। আপনাদের যদি উপকার হয়ে থাকে আমার এই ক্লাসের মাধ্যমে, তাহলে হ্যাঁ বলুন। যদি উপকার না হয়ে থাকে তাহলে না বলুন। দেখি কে জয়যুক্ত হয়। হ্যাঁ জয়যুক্ত হলে আবার লাইভে আসবো। চেষ্টা করব হবিগঞ্জ বসে কালকে আন্তর্জাতিকটা দেওয়ার জন্য। একজন লিখছে বাহ, এই সরকার দলীয় লোকজন বেশি এখানে, বুঝছি। হ্যাঁ, ক্ষমতাসীন দল সবাই, বুঝছি। এই সংসদ ক্ষমতাসীন দলদের গ্রিপের মধ্যে, এই জন্য জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার বলি, আমরা একটা জায়গার নাম লিখব, কেন বিখ্যাত। আপনারা লিখবেন, মানে কেন বিখ্যাত, কেন বিখ্যাত। প্রথমে লিখব পাহাড়তলি। পাহাড়তলি, এই পাহাড়তলি কেন বিখ্যাত? এটার উত্তর দিলে আরেকটা প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন, পাহাড়তলি কেন বিখ্যাত? লেখেন, পাহাড়তলি কেন বিখ্যাত? অনেক খাওয়া হয়েছে, অনেক বলেন পাহাড়তলি কেন বিখ্যাত?
এরপরে আর একটা দিব, রেল কারখানা, ফাতেমা নাহরিন সুমি। থ্যাংক ইউ সো মাচ। রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য বিখ্যাত। পাহাড়তলি হচ্ছে রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য বিখ্যাত। তাহলে বলেন এরপরের প্রশ্ন, সন্তোষ কেন বিখ্যাত? সন্তোষ বা সান্তোষ এটা জানেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার রয়েছে এখানে, এবং তার প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং এই সন্তোষে হচ্ছে 1957 সালে যে কাকবাড়ি সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল। এটা নিয়ে আর কথা বলবো না। বলেন জাতীয় সংহতি দিবস কবে? এটা 10তম বিসিএস এ আসছিল। জাতীয় সংহতি দিবস, জাতীয় সংহতি দিবস 10তম বিসিএস হয়েছিল 1989-90। 10তম বিসিএস হয়েছিল 1989-90। 10তম বিসিএস বলেন। শুধু কাকবাড়ি সম্মেলনের জন্য বিখ্যাত না, এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার রয়েছে, আর ওখানে হচ্ছে তার প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। একটা মনে রাখলে হবে না, সবগুলো মনে রাখতে হবে। জাতীয় সংহতি দিবস উত্তর দিয়েছেন 7 নভেম্বর। 7 নভেম্বর, ভেরি গুড। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা লাভ করে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 10তম বিসিএস এর প্রশ্ন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা লাভ করে? 1961। কে আবির ভালো উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। কোন কাগজের কলে কি কাঁচামাল ব্যবহার হয়? আমরা একটু লিখি, কোন কাগজের কলে কি কাঁচামাল ব্যবহার হয়? এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের অবসান হবে আজকে। চন্দ্রঘুনা, প্রথম উত্তর দেন, চন্দ্রঘুনায় কি ব্যবহার হয়? চন্দ্রঘুনা এক একটা করে শেষ করি। কোন কাগজের কলে কি কাঁচামাল ব্যবহৃত হয়? প্রথমে উত্তর দিবেন চন্দ্রঘুনা। প্রথমে উত্তর দেন চন্দ্রঘুনায়। একজন বাঁশ মারে দিছে, একজন বাঁশ দিয়ে দিছে, এমনি রাশেদ বাঁশ মারে দিছে, ফারজানা মুক্তাও বাঁশ মারে দিছে। আচ্ছা, বাঁশ ও কাঠি ব্যবহার হয়। চন্দ্রঘুনায় হচ্ছে বাঁশ ও কাঠি ব্যবহার হয়। তাহলে পরেরটা উত্তর দেন পাকশিতে। পাকশি, এই পাকশিতে কি ব্যবহার হয়? চন্দ্রঘুনায় বাঁশ ও কাঠি, আর পাকশিতে কি ব্যবহার হয়? পাকশি। পাকশিতে কি ব্যবহার হয়? উত্তর দেন। আর বাঁশ দিয়েন না ভাই, মেলা বাঁশ দিছেন, এখন পাকশিতে দেন। পাকশিতে কি ব্যবহার হয়? একজন লিখছেন আখের ছোবড়া ব্যবহৃত হয়। ভেরি গুড। এমডি রাশেদ খুব ভালো উত্তর দিচ্ছে, আখের ছোবড়া। ফারজানা মুক্তাও খুব ভালো উত্তর দিচ্ছে, আখের ছোবড়া। জোবাইদা নাজিয়া ভালো উত্তর দিচ্ছে, আখের ছোবড়া। ফাতেমা সুমি সবাই উত্তর দিয়েছে, সোহানুর, তারপরে হচ্ছে পারুল আক্তার, সবাই উত্তর দিয়েছে আখের ছোবড়া। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। এবার উত্তর দেন, গারো উপজাতি কোন জেলায় বেশি বসবাস করে? গারো উপজাতি কোন জেলায় বেশি বসবাস করে? গারো উপজাতি কোন জেলায় বেশি বসবাস করে? উত্তর দেন। গারো, দুইটা উত্তর দিবেন, একটা হলো গারো আর একটা হলো খাসিয়া। গারো, খাসিয়া কোনটা কোন জেলায় বেশি বসবাস করে? গারো এবং খাসিয়া। উত্তর দিয়ে ফেলেন। গারো, ময়মনসিংহ উত্তর দিয়েছেন। আচ্ছা, ময়মনসিংহ উত্তর সঠিক হয়েছে।
এবার খাসিয়া উত্তর দেন, খাসিয়া, খাসিয়া, খাসি, খাসিয়া উত্তর দেন, খাসিয়া, খাসিয়া সিলেট সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে, 100% সঠিক হয়েছে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পিএটিসি এই প্রতিষ্ঠানের প্রধানকে কি বলা হয়? আপনারা জানেন আমাদের সাভার পার হলেই দেখতে পাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, পিএটিসি এর প্রধানকে কি বলা হয়? একটু উত্তর দেন। পিএটিসি এটা আসতে পারে, এটি ইম্পর্টেন্ট। পিএটিসি না, ওটা হলো, আচ্ছা রেক্টর, 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 রেক্টর সঠিক, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আর নিব না আমরা। বাংলাদেশ স্কাউট, এরপরে উত্তর দেন, বাংলাদেশ স্কাউটের প্রধানকে কি বলা হয়? বাংলাদেশ স্কাউটের প্রধানকে কি বলা হয়? বাংলাদেশ স্কাউটের প্রধানকে কি বলা হয়? এই বাংলাদেশ স্কাউটের প্রধানকে কি বলা হয়? এইটার উত্তর দেন। বাংলাদেশ স্কাউটের প্রধানকে কি বলা হয়? দেখি, আচ্ছা বিষয়গুলি বানান ভুল হয়ে গেছে, ঠিক করে দেব। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু ঠিক করে নেই। কমিশনার, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে, কমিশনার। তাহলে বলেন এই কমিশনার কে হয়? নির্বাহী সচিব। আচ্ছা, আর নিব না। এরপরে উত্তর দেন, মুঘলরা ঢাকা শহরের নাম কি দেন? এটা সহজ উত্তর, সবাই পারবেন। মুঘলরা ঢাকা শহরের নাম কি দেন? মুঘলরা ঢাকা শহরের নাম কি দেন? আচ্ছা, সবাই জানেন জাহাঙ্গীরনগর। মুঘলরা চট্টগ্রাম বিজয় করে চট্টগ্রামের নাম কি দেন? মুঘলরা চট্টগ্রাম বিজয় করে চট্টগ্রামের নাম কি দেন? এটা হচ্ছে ইসলামাবাদ। লাস্ট প্রশ্ন আজকের জন্য, 10তম বিসিএস দিয়ে শেষ করছি। BIISS এর পুনরূপ কি? IISS এটা 10তম বিসিএস এ আসছিল। আরেকটা আসছিল বারডেম, বারডেম গতদিন আলোচনা করেছি। এই দুইটা পূর্ণরূপ একসাথে আসছিল। আপনারা এই একটা পূর্ণরূপের উত্তর দিবেন, মানে এই একটা পূর্ণরূপ লিখবেন আপনারা, BIISS। আচ্ছা, BIISS লিখে ফেলেন। এটা দিয়ে শেষ করব, আর কিছু কথা বলে বিদায় নিব। আগামীতে আমরা আন্তর্জাতিক নিয়ে আসবো, আপনারা পাশে থাকলে, সুন্দরভাবে পাশে থাকতে হবে, এইভাবে পাশে থাকলে হবে না, চমৎকারভাবে থাকতে হবে। আজকে উপস্থিতি খুবই কম। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড
স্ট্র্যাটেজিক কৌশলগত আর কি, স্ট্র্যাটেজিক স্টাডিজ। দেখেন এটা হয়তো আপনাদের পড়া ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, জুবাইদা নাজিয়া সঠিক উত্তর দিয়েছে, নাজিয়াকে ধন্যবাদ। ওকে আকাশ শাহ উত্তর দিয়েছে। অনেকেই এখন উত্তর দিবেন জানি। আচ্ছা সবাই, এই যে বাংলাদেশ বিষয়গুলিটা শেষ করলাম, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর রিটেন। এই যে আন্তর্জাতিক বিষয়গুলি সব আছে, আন্তর্জাতিক বিষয়গুলির 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত সব উত্তর সহ লিখে ফেলছি। দেখছেন, এই উত্তর সহ লিখে ফেলছি, সব লিখে ফেলছি, উত্তর সহ লিখেছি। কেউ চাহিয়া লজ্জা দিবেন না, এটা বই আকারে পাচ্ছেন দ্রুত, ঠিক আছে? আপনারা এই শেষ সময়ের প্রস্তুতির জন্য বেসিক জিকে বইটা দেখেন ভাই, উপকৃত হবেন। একটা বেসিক যদি পড়তে চান, মৌলিক পড়তে চান, এখানে যথেষ্ট প্রশ্ন এক্সারসাইজ করার জন্য আছে। আর হয়তো বাজারে সব মিলিয়ে 50 কপি বই আছে, আপনি চাইলেও আর 2-3 দিন পরে গিয়ে পাবেন না। এটা আমি চাপাবাজি দিচ্ছি না, মার্কেটিং করতেছি না। আপাতত বই ছাপানো হবে না, চাইলে আপনার কপিটি আপনি দ্রুত সংগ্রহ করেন, আপনার কপিটি আপনি দ্রুত সংগ্রহ করেন। আমরা আমাদের পরবর্তী শিডিউল হচ্ছে, আমার পরবর্তী শিডিউল হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত শেষ করব। এটা শেষ করতে আমাদের হয়তো 2-3টা ক্লাস লাগবে, এরকম 2-3টা ক্লাস লাগবে আমাদের শেষ করতে। দুইটাই শেষ করে দিব, যেভাবেই হোক দুইটাতেই শেষ করে দিব, কারণ কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের লাগবে না। তাড়াতাড়ি কি ভেবে বললো? আমি তো এই জায়গায় নক দিয়ে চার্জার টান দিয়ে উঠাইছি। ওই দাম লাগছে, এটার সাথে কানেক্টেড না, লাগছে যেটা ইউজ করবেন না। যাই হোক ভাই, হ্যাঁ, পিএটিসির প্রধানকে রেক্টর বলা হয়, রেক্টর। অনেকেই কমেন্টসে উত্তর দিয়েছিল, এই জন্য আর এটা নিয়ে কথা বলিনি আমি। অনেকেই কথা বলেছিল। যাই হোক, আমার একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটেছে আর কি, সেটি হচ্ছে পড়ে গিয়েছে, এই স্টান্ট সহকারে পড়ে গিয়েছিল। যাই হোক, কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তো বড় ধরনের দুর্ঘটনাই ঘটে নাই, মানে এটা আবার মাল্টিপ্লাগ কানেক্টেড ছিল, একটু আগুন জ্বলে উঠেছিল, তো আগুন জ্বলে ওঠার পরেও কোনো দুর্ঘটনা হয়নি। তো যাই হোক, আপনাদের যে কথা বলছিলাম যে আমাদের হচ্ছে আন্তর্জাতিকটা শেষ করব আমি। আন্তর্জাতিকটা শেষ করার পরে আমরা কমন মিস্টেক্স, কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রতিদিন। যেটা আপনার কাছে মনে হচ্ছে উত্তর এই হবে, কিন্তু আপনার কাছে উত্তর এই মনে হচ্ছে কিন্তু হবে না, এরকম কিছু কনফিউজিং প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকেন। আর সাজেশন নিয়ে কথা বলবো, সাধারণ জ্ঞান সহ সব সাবজেক্টের সাজেশন, ছোট ছোট টপিক্সের নিয়ে কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ এই অল্প সময়, যেগুলো আপনি চোখ বোলাবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে এখন মডেল টেস্ট, সাবজেক্টিভ টেস্টের সাথে লেগে থাকতে হবে এই কয়দিন। নির্ভয়ে পরীক্ষা দেন, মাথায় 2টা বিষয় নেন, হয় হবে, না হয় হবে না, না হলে আমি নেক্সট ট্রাই করব। যদি এরকম রিল্যাক্স মোডে পরীক্ষা দেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। ভালো থাকেন। আহত নিহত, মোবাইল আহত হয়ে গেছে, সব কিছুর পরেও আমি আমার ফিনিশিং টানলাম। ভালো থাকেন, সবার সাথে দেখা হবে। যাচ্ছি সকালে হবিগঞ্জ, যাচ্ছি সিলেট এলাকায়, আশেপাশে কেউ থাকলে দেখা করবেন, অবশ্যই তার সাথে দেখা হবে। ভালো থাকেন, শুভরাত্রি।